আগামী মাস অর্থাৎ আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। দুটো ভিন্ন দল। বাংলাদেশ জাতীয় দল পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে 2 ম্যাচের একটা টেস্ট সিরিজ খেলবে। কোনো ওয়ানডে নেই, কোনো টি-20 নেই। আর এর আগেই বাংলাদেশ এ দল চলে যাবে পাকিস্তানে। সেখানে পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচ এবং 3টি 1 দিনের ম্যাচ খেলবে। কোনো টি-20 ওই সিরিজে নেই। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল এই পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ এ দলটা ঘোষণা করেছেন। 4 দিনের ম্যাচের স্কোয়াডে মোট 21 জন ক্রিকেটারকে তারা রেখেছেন এবং 1 দিনের ম্যাচের স্কোয়াডে 15 জন ক্রিকেটারকে রেখেছেন। এই যে স্কোয়াডটা দেওয়া হয়েছে বাংলাদেশ এ দল, সেটা নিয়ে আসলে আমার কিছু প্রশ্ন আছে, তা নিয়েই এই আলোচনাটা করছি। দেখুন, এ দল বলতে আমরা কি বুঝি? এ দল বলতে আমরা বুঝি যে হচ্ছে গিয়ে যে জাতীয় দলের ঠিক তার পরের স্তরটাই। হ্যাঁ, এখানে জাতীয় দল থেকে যারা বাদ পড়বেন তারা এখানে থাকতে পারেন, অভিজ্ঞ ক্রিকেটাররা অবশ্যই থাকতে পারেন, যাদের আবার জাতীয় দলে ভবিষ্যতে খেলানোর মতো একটা সম্ভাবনার জায়গাটা তৈরি হয়। প্রতিশ্রুতিশীল ক্রিকেটাররা বেশি করে থাকবেন, যারা হচ্ছে গিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবেন। এখন এই যে বাংলাদেশ এ দল ঘোষণা করেছে, সেইখানে কি আমরা এর প্রতিফলন দেখতে পাচ্ছি? কারণ আমি বলছিলাম যে 4 দিনের ম্যাচের জন্য যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেটা 21 সদস্যের। 21 সদস্যের বলতে হচ্ছে গিয়ে যে 2টো ম্যাচ তো রয়েছে 4 দিনের, সেইখানে 2টো ম্যাচের জন্য আলাদা 2টো স্কোয়াড ঘোষণা করা হয়েছে। প্রথম ম্যাচের জন্য যে 15 জন, সেইখান থেকে 6 জন বাদ দিয়ে পরের ম্যাচের আবার 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে, 6 জন নতুন ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ 9 জন ক্রিকেটার রয়েছেন যারা এই 2টা ম্যাচের স্কোয়াডেই রয়েছেন। 6টা জায়গা পরিবর্তন হয়েছে। সেই 6টা জায়গায় কারা কারা? ধরুন, প্রথম ম্যাচের স্কোয়াডে রয়েছেন এইখানটাতে বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, মমিনুল হক, আমাদের এখনকার টেস্ট টিমের নিয়মিত ওপেনার মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, স্পিনার অফ স্পিনার নাইম হাসান এবং পেস বোলার হাসান মাহমুদ। এই 6 জন হচ্ছে গিয়ে দ্বিতীয় ম্যাচের স্কোয়াডটাতে নেই। কেন নেই? কারণ আমাদের এখানটাতে যে পাকিস্তান এই দলের বিপক্ষে বাংলাদেশ এই দল প্রথম যে 4 দিনের ম্যাচটা খেলবে সেটা শুরু হবে 10ই আগস্ট থেকে, এবং সেকেন্ড যে 4 দিনের ম্যাচটা সেটা শুরু হবে 17ই আগস্ট থেকে। এখন 17ই আগস্ট, এবং বাংলাদেশ যে টেস্ট ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে খেলবে সেই প্রথম টেস্টটা শুরু হবে হচ্ছে গিয়ে 21শে আগস্ট থেকে। অর্থাৎ সেকেন্ড যে 4 দিনের ম্যাচ বাংলাদেশে দলের, সেইখানে খেলেই ওই টেস্ট দলে তো আসলে ওটা একেবারে ব্যাক টু ব্যাক হয়ে যায়, সেই কারণেই হয়তো বা রাখা হয়নি। কিন্তু এই যে প্রথম 4 দিনের ম্যাচ বাংলাদেশ এ দলের পাকিস্তান এ দলের বিপক্ষে যারা খেলবে, সেখানে যেই 6 জনের কথা আমি বললাম, এটা ধরে নেওয়া যেতেই পারে যে তারা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজে খেলবে এবং সেই টেস্ট সিরিজে খেলার প্রস্তুতির অংশ হিসাবেই তাদেরকে এই বাংলাদেশ এ দলটাতে রাখা হয়েছে। এখন আমার প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে কি, যে এত এত বছর ক্রিকেট খেলার পরও, আমি এটা বলছি যেটা যে বিরাট কোনো অন্যায় হয়ে গেছে তা না, কিন্তু এত এত বছর ক্রিকেট খেলার পরও মুশফিকুর রহিম কিংবা মমিনুল হকদের এই পাকিস্তানি দলের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলে টেস্ট সিরিজের জন্য তাদের প্রস্তুতিটা নিতে হবে। হ্যাঁ, এটা নেওয়াটাতেও মানে নিলে সেটা পাকিস্তানের বিপক্ষে টেস্টে যদি বাংলাদেশ হেল্প করে ভালো, তো সেক্ষেত্রে তো পুরো বাংলাদেশের টেস্ট টিমটাকে এই প্রথম টেস্ট খেলানো যেত। সেটা খেলালেই বা অসুবিধা কী ছিল? তারা অনেকদিন ম্যাচের মধ্যে নেই, এরকম ম্যাচের মধ্যে নেই, এরকম বাংলাদেশের আরও অনেক ক্রিকেটার তো রয়েছেন। ধরেন মেহেদী হাসান মিরাজও তো বেশ কিছুদিন ম্যাচের মধ্যে নেই, ধরেন খালেদ আহমেদও তো বেশ কিছুদিন ম্যাচের মধ্যে নেই, ধরেন তাইজুল ইসলামও তো বেশ কিছুদিন ম্যাচের মধ্যে নেই, তাদেরকে তো রাখা হয়নি। সো এই যে ক্রিকেটারদেরকে যে রাখা হয়েছে, ধরেন আমি মুশফিক মমিনুলদের কথা বলছি, কিংবা ধরেন জয়ের কথা বলছি, আপনার জাকির হাসানের কথা বলছি, এইটা আসলে প্রপার এ দল হলো কিনা সেটা নিয়ে আসলে একটা প্রশ্নের জায়গাটা থেকেই যায়। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ন্যাশনাল ডিসকার্ডরা এখানটাতে থাকবেন, এটা প্রত্যেকটা দেশের ক্ষেত্রে থাকেন। ধরেন এখানে সাদাত হোসেন দীপু রয়েছেন, 2টো ম্যাচের স্কোয়াডেই তিনি রয়েছেন। বাংলাদেশের সর্বশেষ 4টা টেস্ট তিনি খেলেছেন, কিন্তু এখন এখানে তাকে রাখা হয়েছে মানে টেস্ট দল থেকে আপাতত তাকে ভাবনার বাইরে রাখা হয়েছে। এখন ভাবনার বাইরে রাখা হলেও ভবিষ্যতে তো তিনি আবার ফিরতে পারেন, সেই কারণে তাকে এ দলে রাখাটা খুবই যৌক্তিক। আবার ধরেন এনামুল হক বিজয় কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের রাখা হয়েছে, যারা ভবিষ্যতে তাদেরকে আবার টেস্ট টিমে ফেরানোর ব্যাপারে নিশ্চয়ই চিন্তা ভাবনা রয়েছে, তা না হলে তার বাংলাদেশ এ দলের কি তাদেরকে রাখা হবে কিনা। কিংবা ধরেন একেবারেই তরুণ, ধরেন পেস বোলার রুয়েল মিয়া কিংবা ব্যাটসম্যান হচ্ছে গিয়ে মাহিদুল ইসলাম অঙ্কন, তাদেরকে রাখা হয়েছে যে ন্যাশনাল টিমে ওঠার সিঁড়ি হিসেবে এই জায়গাটা আসলে ব্যবহার তারা করতে পারবেন। কিন্তু ওইখানটাতে হচ্ছে গিয়ে মুশফিক মমিনুলদের মতো ক্রিকেটারদের উপস্থিতি বাংলাদেশ এ দলকে আসলে কতটা এখানে হেল্প করবে বা এ দলের উদ্দেশ্য কতটা পূরণ করবে, সেই প্রশ্নের জায়গাটা আমার কাছে মনে হয় থেকেই যায়। আবার ধরেন তাদের বাদ দিয়ে দ্বিতীয় যে ম্যাচটা, সেই ম্যাচে যেই 6 জনকে যোগ করা হয়েছে, সেই জায়গাটা যদি আমি দেখি, ওইখানে ধরেন সৌম্য সরকারকে যোগ করা হয়েছে। সৌম্য বাংলাদেশ জাতীয় দলের হয়ে
এইখানটাতে হচ্ছে লাস্ট টেস্ট খেলেছেন 2021 সালে। অন্যান্য ফরম্যাটেও T20 বা ওয়ানডেতেও তিনি যে সুযোগ পেয়েছেন খুব ভালোভাবে সেসব সুযোগ কাজে লাগাতে পেরেছেন তা নয়। সৌম্যকে কি ভবিষ্যতে আবার টেস্ট দলে বাংলাদেশে বিবেচনা করা হচ্ছে? আবার ধরুন আপনার তাওহিদ হৃদয়ের কথা, তাওহিদ হৃদয়কে সেকেন্ড ম্যাচটার স্কোয়াডটাতে রাখা হয়েছে। আমি তো মনে করি তাওহিদ হৃদয়কে প্রথমটাতেও রাখা উচিত ছিল। কেন? কারণ তাকে আসলে টেস্ট প্লেয়ার হিসেবে বাংলাদেশ বিবেচনা করছে। শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট টেস্ট সিরিজটাতে তিনি মুশফিকুর রহমান ইনজুরিতে পড়ে গেলেন, তার জায়গায় তাকে নেওয়া হয়েছিল স্কোয়াডে, যদিও তিনি ম্যাচ খেলেননি। সেকেন্ড টেস্টের স্কোয়াড থেকে তাকে আবার ম্যাচ না খেলেই বাদ দিয়ে দেওয়া হয়েছিল। সাকিব আল হাসান ফিরেছিলেন অনেকদিন পর টেস্টে, সেই কারণে। সো তাওহিদ হৃদয়কে তার মানে আপনারা বিবেচনা করছেন বাংলাদেশের নির্বাচক প্যানেল হচ্ছে গিয়ে টেস্টে। সো সেক্ষেত্রে তাকে দুইটা ম্যাচে কি কারণে রাখা হবে না? আবার এই যে প্রথম ম্যাচে ছিলেন না, কিন্তু সেকেন্ড ম্যাচে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিন কি বাংলাদেশের হয়ে টেস্টে তাকে কি বিবেচনা করা হচ্ছে বা হবে? সাইফুদ্দিনের 2017 সালে জাতীয় দলে ডেবু হয়েছে, ওয়ানডে T20 এতগুলো খেলে ফেলেছেন গত 7 বছরে। ইঞ্জুরির সমস্যা তো তার রয়েছে, সবকিছু মাথায় রেখেও কখনোই তিনি টেস্ট খেলেননি। এখন তার ওই ইঞ্জুরি রয়েছে, ইঞ্জুরি ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে, তারপরেও কি তাকে টেস্ট টিমে বিবেচনা করা হচ্ছে? তাহলে কি কারণে তাকে এই জায়গাটাতে সেকেন্ড ম্যাচের স্কোয়াডটাতে রাখা হয়েছে? ওই প্রশ্নের জায়গাটা আসলে থেকেই যায়। এখন ওয়ানডে টিমটা যদি দেখেন বাংলাদেশ এ দল, সেইখানে 15 জনই রাখা হয়েছে। আমরা ওয়ানডে ফরম্যাটেও ওপেনিং নিয়ে অনেক দিন ধরে স্ট্রাগল করেছি। এইখানে আমাদের ওপেনার হিসেবে যাদেরকে রাখা হয়েছে, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, অর্থাৎ যারা গত কিছুদিনে, গত 1 বছর 2 বছরে টাইম এন্ড এগেইন ফেল করেছেন, যখন সুযোগ পেয়েছেন তাদেরকে নিয়েই আমরা আসলে আবার এগুতে কি চাচ্ছি কিনা একটা প্রশ্নের বিষয়। তাওহিদ হৃদয়কে রাখা হয়েছে, তিনি তো আমাদের ওয়ানডে টিমের এমনিতেই রেগুলার সদস্য, তাহলে তাকে আবার কি কারণে এইখানটা তো বাংলাদেশে এই দলে রাখা হবে? একটা প্রশ্নের বিষয়। একটা প্রশ্ন আপনি তুলতে পারেন যে আমাদের যে স্পিন ডিপার্টমেন্ট এই দলটাতে, ওয়ানডে টিমটাতে আসলে স্পিন ডিপার্টমেন্টে এখানে লেগ স্পিনার রিশাদ রয়েছেন, বাহাতি স্পিনার তানভীরকে রাখা হয়েছে এবং অফ স্পিনার শেখ মাহেদিকে রাখা হয়েছে। যেই তিনজনই বাংলাদেশের হয়ে T20 ওয়ার্ল্ড কাপ খেলে এসেছেন, বাংলাদেশের T20 ওয়ার্ল্ড কাপ টিমের সদস্য ছিলেন। তানভীর কোনো ম্যাচ খেলা যদিও সুযোগ পাননি। তার মানে হচ্ছে কি আমাদের T20 টিমের যে স্পিনার রয়েছে তাদেরকেই আমরা ওয়ানডে টিমে খেলানোর মতো আমরা হচ্ছে গিয়ে একটা জায়গায় কি রয়েছেন, আমাদের এইখানটা থেকে অন্য স্পিনার নাই কিনা। মানে আমার কথা এরকম না যে না ঠিক আছে তাদেরকে খেলানো যাবে না, বিষয়টা সেটা নয়। তাহলে আমরা যে হচ্ছে গিয়ে ওই একই স্পিনারদের দিয়েই আমরা T20 স্পিনারদের দিয়েই ভবিষ্যতের আমাদের ওয়ানডে টিমটাও আসলে গঠনের পরিকল্পনা করছি কিনা। প্রমিসিং বেশ কিছু প্লেয়ার এই ওয়ানডে ফরম্যাটটাতেও রয়েছেন, যেটা এবং ডিসকার্ড বেশ কিছু ন্যাশনাল ডিসকার্ড কিছু প্লেয়ার রয়েছেন, সেটাও আসলে থাকারই কথা। সব মিলে যেই স্কোয়াডটা দেওয়া হচ্ছে, আমাদের এখানে প্লেয়ার্স পুলটা তো আসলে খুব বড় না, বিশাল কোনো বড় না। তারপরেও এই যে পাকিস্তান সফরের জন্য এই টিমটা 4 দিনের ম্যাচ এবং ওয়ানডে ম্যাচের জন্য যে দেওয়া হয়েছে, সেখানে মোটামুটি হচ্ছে কি যদি আপনি চিন্তা করে দেখেন যে বাদ পড়েছেন ওইরকম প্লেয়ার খুব একটা খুঁজে পাবেন না, কিন্তু যেই প্লেয়ারদের রাখা হয়েছে সেই জায়গাটাতে ওই কিছু প্রশ্নের জায়গা নিঃসন্দেহে থেকেই যায়, যেই প্রশ্নগুলোর জবাব আসলে মাঠে যখন খেলাটা গড়াবে পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশে এ দলের সেই সিরিজটা, তখনই হয়তো আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবো।